আজকের দিনের জরুরি খবরগুলো চলুন এক ঝলকে শুনে নিই। আজকে আমরা কথা বলবো রংপুরে অ্যানথ্রাক্সের হদিশ, ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ে আদালতের কড়া নির্দেশ আর ত্রিপুরায় জেল পালানোর একটা ঘটনা নিয়ে। আচ্ছা, প্রথমে আসি স্বাস্থ্য খবরে। বাংলাদেশে রংপুরে পীরগাছা উপজেলায় ৮ জনের শরীরে কিন্তু অ্যানথ্রাক্স জীবাণু পাওয়া গেছে। হ্যাঁ, এটা কনফার্ম করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। আসলে হয়েছে কি, অসুস্থ গরুর মাংস যারা কেটেছেন বা ছুঁয়েছেন তাদের মধ্যেই সংক্রমণটা হয়েছে। চামড়ায় ঘা হচ্ছে ঠিকই, তবে ভালো খবর হলো এতে মৃত্যুর ঝুঁকি বেশ কম আর চিকিৎসাও আছে। প্রশাসন এর মধ্যে ১.৫ লাখের বেশি গবাদি পশুকে টিকা দিয়েছে আর অসুস্থ গরু জবাই না করতে সবাইকে সাবধান করছে। এরপর আসি ভারতের ডাক্তারদের হাতে লেখা নিয়ে একটা খুব জরুরি রায়ের কথায়। পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট সাফ জানিয়েছে, সহজে পড়া যায় এমন প্রেসক্রিপশন পাওয়াটা একটা মৌলিক অধিকার। কারণ বুঝতেই পারছেন, এর ওপর তো জীবনমরণ নির্ভর করে। একজন জাজ নিজে এক রিপোর্ট পড়তে পারছিলেন না, তারপরই এই নির্দেশ। কোর্ট সরকারকে ২ বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালু করতে বলেছে। আর যতদিন না হচ্ছে, ডাক্তারদের পরিষ্কার করে বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে হবে। কারণ এর আরেও কিন্তু অস্পষ্ট লেখার জন্য ভুল ওষুধ খেয়ে রোগীর মারাত্মক ক্ষতি, এমনকি মৃত্যুও হয়েছে। সবশেষে একটা বেশ আলোড়ন ফেলার মতো ঘটনা। ভারতের ত্রিপুরায় ধর্মনগরের জেল থেকে ৬ জন কয়েদি পালিয়েছে। পালানোর সময় একজন জেলগার্ডকে পিটিয়ে আহতও করেছে তারা। এদের মধ্যে জাল কাগজির মামলায় ধরা পড়া একজন বাংলাদেশি নাগরিক নারায়ণ চন্দ্র দত্তও ছিলেন। সিসিটিভিতে দেখা গেছে গামছা দিয়ে গার্ডের গলা পেঁচিয়ে মেরে ধরে গেট খুলে ওরা পালিয়েছে। একজনকে পরে আসাম থেকে ধরা গেলেও ওই বাংলাদেশি নাগরিক সহ বাকি ৫ জন কিন্তু এখনও ধরা পড়েনি। এই ছিল আজকের কয়েকটি মূল খবর এক নজরে। আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে বেশ কিছু সূত্র এসছে, যেগুলো বিশ্বজুড়ে এবং স্থানীয় পর্যায়েও ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেছে। জনস্বাস্থ্য থেকে শুরু করে নিরাপত্তা উদ্বেগ, প্রাকৃতিক দুর্যোগ, আবার রাজনৈতিক বিতর্কও আছে। অনেক কিছুই আছে। ঠিক তাই। এই সূত্রগুলো পাশাপাশি রেখে দেখলে সাম্প্রতিক সময়ের কিছু উল্লেখযোগ্য প্রবণতা, কিছু চ্যালেঞ্জ, এগুলো বোঝা যায়। আমরা চেষ্টা করব ঘটনাগুলোর গভীরে যেতে, এর পেছনের কারণটা কি, তাৎপর্য কি, এগুলো একটু বোঝার চেষ্টা করতে। আজকের আলোচনাটা মূলত সাম্প্রতিক কিছু রিপোর্টের ভিত্তিতেই আর কি। দারুণ। তাহলে আর দেরি না করে চলুন মূল আলোচনায় যাই। প্রথমেই বাংলাদেশের একটা স্থানীয় জনস্বাস্থ্য সংকটের দিকে নজর দিই। রংপুরের পীরগাছায় নাকি অ্যানথ্রাক্স সংক্রমণ। খবরটা কি বলছে ঠিক? হ্যাঁ, খবরটা বেশ উদ্বেগের। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর তারা নিশ্চিত করেছে যে পীরগাছায় অন্তত ৮ জন মানুষের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে। ৮ জন? হ্যাঁ, আর প্রাথমিক সন্দেহটা হচ্ছে অসুস্থ গরুর মাংস থেকেই এই সংক্রমণটা ছড়িয়েছে। ও, এমনকি কিছু বাড়িতে ফ্রিজে রাখা মাংসেও নাকি জীবাণু পাওয়া গেছে। রিপোর্ট বলছে আসলে অগস্ট মাস থেকেই এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসছিলেন। উপসর্গগুলো ঠিক কেমন ধরনের, আর এটা নিয়ন্ত্রণে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এটা তো বেশ সংক্রামক শুনেছি। উপসর্গগুলোর মধ্যে প্রধান হল চামড়ায় এক ধরনের ঘা বা ক্ষত হওয়া, সাথে হালকা জ্বর থাকতে পারে, মাংসপেশিতে ব্যথা, এগুলোই। আচ্ছা। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যানথ্রাক্স সাধারণত মানুষ থেকে মানুষে ছড়ায় না। ও আচ্ছা, এটা ভালো খবর। হ্যাঁ, কিন্তু আক্রান্ত পশুর মাংস যদি ঠিকমতো রান্না না করে খাওয়া হয় বা পশুর সংস্পর্শে এলে মানুষ সংক্রমিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন বেশ তৎপর হয়েছে, কিন্তু প্রায় ১.৫ লক্ষ গবাদি পশুকে এর মধ্যেই টিকা দেওয়া হয়েছে। ১.৫ লাখ? বেশ বড় সংখ্যা। হ্যাঁ, আর অসুস্থ গরু জবাই না করার জন্য বা মাংস খুব ভালোভাবে রান্না করার জন্য সচেতনতা বাড়ানো হচ্ছে। তার মানে পশুর স্বাস্থ্য আর মানুষের স্বাস্থ্য দুটোই এখানে খুব গুরুত্বপূর্ণ। একদম। আর যদি কোনো অসুস্থ গরু মারা যায়, তাহলে মৃতদেহটা মাটিতে অন্তত ৭ ফুট গভীরে পুঁতে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জীবাণু ছড়াতে না পারে আর কি। যদিও ২ জন মানুষের মৃত্যুর খবরও এসছে, কিন্তু কর্তৃপক্ষ বলছে সেই মৃত্যু সরাসরি অ্যানথ্রাক্সের কারণে হয়নি। আচ্ছা। আর শুধু পীরগাছা নয়, সতর্কতা হিসেবে পাশের মিঠাপুকুর আর কাউনিয়া উপজেলা থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। তার মানে বিষয়টা বেশ গুরুত্বের সাথেই দেখা হচ্ছে। হ্যাঁ, এটা আসলে দেখিয়ে দেয় যে পশু সম্পদ ব্যবস্থাপনা আর জনস্বাস্থ্যের মধ্যে যোগাযোগটা কতটা জরুরি, বিশেষ করে গ্রামের দিকে, যেখানে পশুপালন একটা বড় ব্যাপার। ঠিক। জনস্বাস্থ্যের এই খবরটার পর এবার একটু অন্যরকম একটা বিষয়ে আসি। সরাসরি জীবন মরণের প্রশ্ন হয়তো না, কিন্তু এর গুরুত্ব কম নয়। ভারতে নাকি ডাক্তারদের হাতের লেখা নিয়ে। ও হ্যাঁ, হাতের লেখার ব্যাপারটা। হ্যাঁ, সেখানকার হাইকোর্ট বেশ কড়া কথা বলেছে।
শুনতে একটু অদ্ভুত লাগে, কিন্তু ব্যাপারটা ভাবনার তো বটেই। ঠিকই বলেছেন। অদ্ভুত শোনালেও এর পেছনের কারণটা খুব খুব সিরিয়াস। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বলেছে কি, সহজে পড়া যায় এমন প্রেসক্রিপশন পাওয়াটা রোগীর একটা মৌলিক অধিকার। মৌলিক অধিকার? বাহ! হ্যাঁ, কারণটা খুব সহজ। যদি ডাক্তারের লেখা প্রেসক্রিপশন ফার্মাসিস্ট বা রোগী নিজে ঠিকমতো পড়তে না পারে, তাহলে ভুল ওষুধ বা ভুল ডোজ ব্যবহারের একটা বিরাট ঝুঁকি থেকে যায়। সেটা তো ঠিক। আর এই ভুলের পরিণাম তো মারাত্মক হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত। মজার ব্যাপার হলো, একটা মামলার শুনানির সময় বিচারক নিজেই এক ডাক্তারের রিপোর্ট পড়তে পারছিলেন না। তখনই তিনি এই আদেশ দেন। ভাবা যায়, সামান্য হাতের লেখার জন্য এত বড় ঝুঁকি। সূত্রগুলোতে কি এর কোনো উদাহরণ আছে? মানে কতটা মারাত্মক হতে পারে ব্যাপারটা? হ্যাঁ, উদাহরণ আছে, এবং সেগুলো শুনলে বেশ ভয় লাগে। আমেরিকার একটা রিপোর্টে, সেটা অবশ্য বেশ আগের, ৯৯ সালের, বলা হয়েছিল যে প্রতিরোধযোগ্য চিকিৎসার ভুলের কারণে বছরে প্রায় ৪৪,০০০ মানুষের মৃত্যু হয়। ৪৪,০০০? হ্যাঁ, আর তার মধ্যে প্রায় ৭,০০০ মৃত্যুর জন্য দায়ী ছিল ডাক্তারদের ওই দুর্বোধ্য হাতের লেখা। বলেন কি? স্কটল্যান্ডে একবার চোখের ড্রপের বদলে অন্য একটা ক্রিম ভুল করে চোখে দেওয়ায় এক রোগীর চোখে কেমিক্যাল বার্ন পর্যন্ত হয়েছিল। ভারতেও প্রেসক্রিপশন বুঝতে ভুলের জন্য ভুল ওষুধ খেয়ে অসুস্থ হওয়া বা এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাহলে আদালতের সমাধান কি দিল? শুধু বকাঝকা করেই শেষ? না না, আদালত বেশ কনক্রিট নির্দেশনাই দিয়েছে। প্রথমত বলেছে, আগামী ২ বছরের মধ্যে ডিজিটাল বা কম্পিউটারাইজড প্রেসক্রিপশন চালু করতে হবে। আচ্ছা, মানে কম্পিউটারে টাইপ করা? হ্যাঁ, আর দ্বিতীয়ত, যতদিন না সেটা হচ্ছে ততদিন সব ডাক্তারকে স্পষ্ট করে বড় হাতের অক্ষরে, মানে ক্যাপিটাল লেটারে প্রেসক্রিপশন লিখতে হবে। ক্যাপিটাল লেটারে? হ্যাঁ, শুধু তাই না, মেডিকেল কলেজের সিলেবাসে হাতের লেখার ক্লাস ঢোকাতে বলেছে। বাহ! বেশ কিছু কার্যকরী পদক্ষেপ মনে হচ্ছে, কিন্তু এটা বাস্তবায়ন করা কতটা সহজ হবে, বিশেষ করে সরকারি হাসপাতালে যেখানে এত রোগীর চাপ থাকে? ঠিক এই পয়েন্টটাই উঠেছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ কিন্তু এই নির্দেশনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, বিশেষ করে সরকারি হাসপাতালে যেখানে ডাক্তারদের ওপর অসীম চাপ, সেখানে এত নিয়ম মেনে বড় হাতের অক্ষরে লেখা কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ আছে। সময়ের অভাব তো একটা বড় ফ্যাক্টর। তা ঠিক। তবে হ্যাঁ, ডিজিটাল প্রেসক্রিপশন চালু হয়ে গেলে এই সমস্যার একটা ভালো সমাধান হতে পারে। দেখা যাক। আচ্ছা, এই প্রসঙ্গ থেকে বেরিয়ে এবার একটা প্রাকৃতিক দুর্যোগের খবরে আসি। ফিলিপিন্সে বেশ শক্তিশালী একটা ভূমিকম্প হয়েছে শুনলাম। ক্ষয়ক্ষতির কি অবস্থা? হ্যাঁ, ফিলিপিন্সের মধ্যাঞ্চলে, বিশেষ করে সেবু দ্বীপে রিক্টার স্কেলে ৬.৯ মাত্রার একটা বেশ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.৯? এটা তো বেশ মারাত্মক। খুবই মারাত্মক। এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৫৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, আর আহত হয়েছেন শয়ে শয়ে মানুষ। সবচেয়ে বেশি মারা গেছেন বোগো সিটিতে। ওটা নাকি ভূমিকম্পের কেন্দ্রের কাছেই। ওখানে ৩০ জন। বহু ঘরবাড়ি তো ধসে গেছেই, এমনকি কয়েকশো বছরের পুরনো গির্জাও ভেঙে পড়েছে। অনেক ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬.৯ মাত্রার ভূমিকম্প। এর উৎস বা কারণ নিয়ে কি কিছু জানা গেছে? আর এখনকার পরিস্থিতি কেমন? আফটারশক হচ্ছে? স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা একটা বেশ চমকপ্রদ আবার একটু উদ্বেগজনক তথ্যও দিয়েছে। কী রকম? তারা বলছে, এই ভূমিকম্পের উৎস এমন একটা ফল্ট লাইন বা ভূচ্যুতি রেখা যেটা গত প্রায় ৪০০ বছর ধরে নিষ্ক্রিয় ছিল। ৪০০ বছর? হ্যাঁ, এটা ভাবলে কিন্তু একটু ভয় লাগে যে ভূতাত্ত্বিক বিপদ আসলে কখনো পুরোপুরি শেষ হয় না। ভূমিকম্পের পরেও পরিস্থিতি বেশ থমথমে, কারণ এরপর ২২৫টারও বেশি আফটার শক হয়েছে। বলেন কি, ২২৫টা? হ্যাঁ, ওগুলো আফটার শক। এই ক্রমাগত কাঁপুনিতে ভয়ে বহু মানুষ বাড়ি ছেড়ে খোলা জায়গায় রাত কাটাচ্ছে। উদ্ধার কাজ চলছে। সেবু প্রাদেশিক সরকার তো দুর্যোগ পরিস্থিতি ঘোষণাই করেছে। এটা নিঃসন্দেহে ফিলিপিন্সে সাম্প্রতিক সময়ে আঘাত হানা অন্যতম মারাত্মক ভূমিকম্প। প্রকৃতির এই রুদ্র রূপ দেখলে সত্যি অসহায় লাগে। প্রকৃতির এই ঘটনার পর এবার একটু মানুষের তৈরি করা নিরাপত্তা সংকটের দিকে তাকাই। ভারতের ত্রিপুরায় একটা জেল থেকে বেশ কয়েকজন বন্দী পালিয়ে গেছে। এর মধ্যে একজন বাংলাদেশীও আছেন শুনলাম। ঠিক ধরেছেন। ঘটনাটা ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে কালিকাপুর সাবজেলে।
বুধবার খুব ভোরে ৬টা নাগাদ হবে হয়তো। মোট ৬জন বন্দী, এদের মধ্যে কেউ বিচারাধীন, কেউ সাজাপ্রাপ্ত, একজন কারারক্ষীকে মেরে আহত করে জেল থেকে পালিয়ে যায়। কারারক্ষীকে মেরে? হ্যাঁ, পুরো ঘটনাটা আবার জেলের সিসিটিভি ক্যামেরার ধরাও পড়েছে। পালিয়ে যাওয়াদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল, বাকিদের বিচার চলছিল নানা অভিযোগে। যে বাংলাদেশি নাগরিকের কথা বলা হচ্ছে তার ব্যাপারে কিছু জানা গেছে? আর এদের ধরতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জেল পালানো তো বিরাট নিরাপত্তা গাফিলতি। হ্যাঁ, কারা কর্তৃপক্ষ জানিয়েছে পালিয়ে যাওয়াদের মধ্যে নারায়ণচন্দ্র দত্ত নামে একজন বাংলাদেশি নাগরিক আছেন। তার বিরুদ্ধে জাল বা ভুয়া কাগজপত্র রাখার অভিযোগে মামলা চলছিল, তাতেই আটক ছিলেন। আচ্ছা। বাকি ৫ জনের বিরুদ্ধেও চুরি, খুন, মাদক সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। ঘটনার পরই স্বাভাবিকভাবে ত্রিপুরা পুলিশ আর বিএসএফকে একদম হাই অ্যালার্টে রাখা হয়েছে। বর্ডার এলাকাগুলোতে নজরদারি চলছে। একটা ভালো খবর অবশ্য আছে, পরে আসাম থেকে আব্দুল পাট্টা নামে পালিয়ে যাওয়া একজনকে আবার গ্রেফতার করা গেছে। ওহ, আচ্ছা। কিন্তু বাংলাদেশি নাগরিক নারায়ণ দত্ত সহ বাকি ৫ জন এখনও কিন্তু পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। তবে হ্যাঁ, এই ঘটনাটা সেখানকার জেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এটা ঠিক। স্থানীয় নিরাপত্তার এই ঘটনার পর এবার একটু আন্তর্জাতিক দিকে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আবার শাটডাউন বা অচলাবস্থা শিকার। ব্যাপারটা ঠিক কি হলো? এটা তো প্রায় শোনা যায়। হ্যাঁ, এই শাটডাউন শব্দটা মার্কিন রাজনীতিতে বেশ পরিচিত হয়ে গেছে। মূল ঘটনাটা হল সেদেশে নতুন অর্থবছর শুরু হওয়ার ঠিক আগের দিন, মানে অর্থবছরের একদম শেষ দিনেও সরকার চালানোর জন্য যে খরচের বিলটা পাশ হওয়া দরকার, সেটা সিনেটে পাশ করানো যায়নি। পাশ হয়নি কেন? বিলটা পাশ করতে ৬০টা ভোট দরকার ছিল, কিন্তু রিপাবলিকান আর ডেমোক্র্যাটরা বিলের নানা বিষয় নিয়ে একমত হতে পারেনি। ভোটাভুটিতে বিলের পক্ষে পড়ল ৫৫ ভোট, বিপক্ষে ৪৫, মানে প্রয়োজনীয় সমর্থন জুটল না। ওহ। ফলে বিলটা আটকে গেল। আর তার জেরেই স্থানীয় সময় মধ্যরাত থেকে মার্কিন ফেডারেল সরকারের জরুরি নয় এমন সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিটাকে গভর্নমেন্ট শাটডাউন বলে। এর প্রভাবটা ঠিক কীরকম হয় সাধারণ মানুষের উপর বা ধরুন আন্তর্জাতিক ক্ষেত্রে? আর এটা কি আগেও হয়েছে বললেন? প্রভাবটা বেশ ভালোই পড়ে। সরকারের জরুরি সেবা, যেমন ধরুন নিরাপত্তা বা এয়ার ট্রাফিক কন্ট্রোল, এগুলো ছাড়া বাকি সব বিভাগের কর্মীরা বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে চলে যান। অনেক সরকারি অফিস বন্ধ থাকে বা খুব সীমিতভাবে কাজ করে। আচ্ছা। এর প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রেও পড়ে। যেমন ধরুন ঢাকায় যে মার্কিন দূতাবাস আছে, তারা তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে এই শাটডাউনের কারণে জরুরি নিরাপত্তা সংক্রান্ত খবর ছাড়া পেজটা নিয়মিত আপডেট করা হবে না। ও। তবে হ্যাঁ, ভিসা বা পাসপোর্টের মতো জরুরি কনস্যুলার সেবা চালু থাকবে বলেছে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, হ্যাঁ, যুক্তরাষ্ট্রে এমন শাটডাউন কিন্তু নতুন না। ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৫ বার কম বেশি সময়ের জন্য এরকম হয়েছে। শেষবার লম্বা শাটডাউন হয়েছিল ২০১৮-১৯ সালে ট্রাম্পের সময়। তার মানে এটা একটা সিস্টেমের সমস্যা বা রাজনৈতিক মতানৈক্যের ফল। কারা কাকে দোষ দিচ্ছে এবার? দোষারোপের পালা তো চলছেই। হোয়াইট হাউস বলছে ডেমোক্র্যাটদের জন্য এটা হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো এখন তো কংগ্রেসের দুটো কক্ষই, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আর সেনেট, রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। তাই তো। হ্যাঁ, তা সত্ত্বেও তারা বিল পাশ করাতে পারল না। তাই ডেমোক্র্যাটরাও পাল্টা বলছে এটা রিপাবলিকানদের নিজেদের ভেতরে ঝামেলা আর ব্যর্থতা। এখানে আমরা শুধু সূত্র থেকে পাওয়া বিভিন্ন পক্ষের বক্তব্যই তুলে ধরছি, কোনো রাজনৈতিক বিশ্লেষণ বা পক্ষ নিচ্ছি না। কিন্তু দেখা যাক এই অচলাবস্থা কতদিন চলে। রাজনৈতিক এই টানাপোড়েনের পর এবার দেশের খেলার মাঠে আসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবির নির্বাচন সামনে, আর তা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে শুনছি। জাতীয় দলের পরিচিত মুখ তামিম ইকবাল নাকি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, আর বেশ কিছু কড়া কথাও বলেছেন। ঠিক কি ঘটেছে? হ্যাঁ, ঘটনাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট মহলে। তামিম ইকবাল মনোপত্র প্রত্যাহারের শেষ দিনে পরিচালক পদে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে একরকম ফিক্সিং বা পাতানো খেলা বলেছেন। ফিক্সিং? হ্যাঁ, বেশ আবেগ দিয়ে বলেছেন ক্রিকেট আজ শতভাগ হেরে গেল। পুরো প্রক্রিয়াটাকে নোংরামিও বলেছেন।
তার এই সিদ্ধান্তে অনেকেই বেশ অবাক। আর শুধু তামিম নন, জানা যাচ্ছে প্রায় ১৫ জন অন্যান্য প্রার্থীও নাকি শেষ পর্যন্ত তাদের প্রার্থিতা তুলে নিয়েছেন। ক্রিকেট হেরে গেল, নোংরামি, এগুলো তো বেশ গুরুতর অভিযোগ। তিনি কেন এতটা হতাশ বা ক্ষুব্ধ, এর পেছনে নির্দিষ্ট কারণ কিছু জানা গেছে? সূত্রগুলোতে কয়েকটা সম্ভাব্য কারণ বা দিকের ইঙ্গিত দেওয়া হয়েছে। কিছু বিশ্লেষক মনে করছেন সম্প্রতি হাইকোর্টের একটা আদেশের প্রভাব আছে। আদালত ১৫টা ক্লাবকে বিতর্কিত বলে তাদের ভোটার তালিকাভুক্তি স্থগিত করে দিয়েছে। এটা হয়তো নির্বাচনের হিসাব নিকাশ কিছুটা বদলে দিয়েছে। আচ্ছা। আবার ক্রীড়া বিশ্লেষক এম কায়সারের মতো কেউ কেউ অন্যরকম ব্যাখ্যা দিচ্ছেন। তার মনে হচ্ছে তামিম হয়তো নির্বাচনে যারা প্রভাবশালী বা সরকার সমর্থিত বলে পরিচিত তাদের সাথে কোনো আসন ভাগাভাগি বা সমঝোতায় আসতে পারেনি। তিনি নিজের একটা প্যানেল বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও হয়তো চাপে পড়েছিলেন। এছাড়াও এবারের নির্বাচনে বিরোধী দল বিএনপির কিছু নেতার ছেলেদের প্রার্থিতা আর নির্বাচনে সরকারি প্রভাবের অভিযোগও উঠেছে। এগুলোও পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করা হচ্ছে। মানে বেশ ঘোলাটে পরিস্থিতি। একদম। এখানেও আমরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া বিশ্লেষণ আর অভিযোগগুলোই শুধু তুলে ধরছি। এর কোনটা সত্যি কোনটা নয় বা কোনো পক্ষ নেওয়া আমাদের উদ্দেশ্য নয়। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। নির্বাচনটা হওয়ার কথা আগামী ৬ অক্টোবর। ক্রিকেটের মাঠের এই উত্তাপ থেকে এবার একটু ইতিহাসের গভীরে যাই। একদম। গুপ্তচর বৃত্তির জগতে অলড্রিচ এইমস সিআইএ এর একজন অফিসার, অথচ কাজ করতেন সোভিয়েত ইউনিয়নের হয়ে। তার এই বিশ্বাসঘাতকতার প্রভাব ঠিক কতটা মারাত্মক ছিল? অলড্রিচ এইমসের ঘটনাটা মার্কিন গোয়েন্দা ইতিহাসে একটা বিরাট কালো দাগ। তিনি শুধু সাধারণ এজেন্ট ছিলেন না, তিনি ছিলেন সিআইএর কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের একজন বেশ উঁচু পদের কর্মকর্তা, যার কাজই ছিল সোভিয়েট চর ধরা। অথচ তিনি অথচ তিনি প্রায় ১০ বছর ধরে ১৯৮৫ থেকে ১৯৯৪ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন আর পরে রাশিয়ার কাছে আমেরিকার আর পশ্চিমা দেশের গোয়েন্দা সংস্থার খুব গোপন, খুব সংবেদনশীল তথ্য বিক্রি করেছেন। এর এক ফলে আমেরিকার ১০০টারও বেশি গোপন গোয়েন্দা অপারেশন হয় ব্যর্থ হয়েছে, না হয় সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০টারও বেশি অপারেশন, ভাবা যায়? আর এর চেয়েও ভয়ঙ্কর কিছু কি হয়েছিল তার তথ্যের কারণে? মানে মানুষের জীবনহানি? হ্যাঁ, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোভিয়েত ইউনিয়নে কাজ করা অন্তত ১০ জন অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমা এজেন্ট বা সোর্সের পরিচয় ফাঁস হয়ে যায়। ১০ জন? হ্যাঁ, এবং এদের মধ্যে অনেকেই কেজিবির হাতে ধরা পড়েন, ভয়ানক জিজ্ঞাসাবাদের শিকার হন আর শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। সর্বনাশ! এদের মধ্যে দুজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন হলেন ওলেগ গোর্দিভস্কি। তিনি লন্ডনে কেজিবির প্রধান ছিলেন, কিন্তু গোপনে ব্রিটেনের MI6-এর জন্য কাজ করতেন। আরেকজন হলেন সোভিয়েত জেনারেল দিমিত্রি পলিয়াকভ। তিনি প্রায় ২০ বছর ধরে সিআইএকে বেসন্য তথ্য দিয়েছিলেন। এইমস এদের দুজনেরই পরিচয় ফাঁস করে দেন। এই অমচম ক্ষতির জন্যই অলড্রিচ এইমসকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর ডাবল এজেন্ট বলা হয়। এত বড় বিশ্বাসঘাতকতা, কারণটা কি ছিল? তিনি কি কমিউনিজমে বিশ্বাসী ছিলেন, নাকি অন্য কিছু? না, সূত্রগুলো খুব স্পষ্ট করে বলছে এইমসের এই কাজের পেছনে কোনো আদর্শগত কারণ ছিল না। কারণটা ছিল একেবারেই ব্যক্তিগত আর লোভের। সেটা হলো টাকা। টাকা? হ্যাঁ, শুধু টাকা। তার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের সময় অনেক টাকা দিতে হয়েছিল। এরপর তিনি বিয়ে করেন মারিয়া দেল রোজারিও নামের কলম্বিয়ার এক মহিলাকে, যিনি খুব বিলাসবহুল জীবন চাইতেন। স্ত্রীর চাহিদা মেটাতে আর নিজের টাকার অভাব দূর করতে এইমস মরিয়া হয়ে ওঠেন। ১৯৮৫ সালে তিনি নিজেই ওয়াশিংটনে সোভিয়েত দূতাবাসে যান আর মাত্র $৫০,০০০ দুজন সোভিয়েত এজেন্টের নাম দিয়ে দেন, যারা আসলে সিআইএর হয়ে কাজ করছিল। $৫০,০০০ শুরু? হ্যাঁ, তারপর তো কেজিবি তাকে নিয়মিত টাকা দিতে থাকে। প্রায় ৯ বছরে তিনি মোট প্রায় $২.৫ মিলিয়ন পেয়েছিলেন তাদের থেকে। $২.৫ মিলিয়ন? শুধু টাকার জন্য এত কিছু? তার আচরণে কি কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি এতদিন? সিআইএ কিছু বোঝেনি? ধরা পড়লেন কিভাবে শেষ পর্যন্ত?
তার আচরণে বেশ কিছু ঝুঁকির লক্ষণ কিন্তু ছিল, যা হয়তো আরও আগেই চোখে পড়া উচিত ছিল। তিনি মারাত্মক মদ খেতেন, প্রায় অফিসের কাজে খুব উদাসীন ছিলেন। একবার তো তিনি খুব গোপন কাগজপত্র ভর্তি ব্রিফকেসই ওয়াশিংটনের সাবওয়েতে ফেলে এসেছিলেন। বলেন কি? হ্যাঁ, মেক্সিকোতে একবার মাতাল অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছিলেন, আরেকবার এক কিউবান অফিসিয়ালের সাথে সবার সামনে দুর্ব্যবহার করেছিলেন। কিন্তু এত কিছুর পরেও তিনি পার পেয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত যা তাকে ধরিয়ে দিল তা হলো তার আয়ের সাথে একদমই বেমানান বিলাসবহুল জীবন। ও, লাইফস্টাইল। হ্যাঁ, সিআইএতে তার মাইনে ছিল বছরে $60-70,000, অথচ তিনি নগদ টাকায় $5,00,000 দিয়ে ভার্জিনিয়ায় বাড়ি কিনলেন। দামি জ্যাগুয়ার গাড়ি চালাতেন, খুব দামি স্যুট পরতেন। এই অস্বাভাবিক লাইফস্টাইল এফবিআই আর সিআইএর ইন্টারনাল ইনভেস্টিগেটরদের নজরে আসে। অনেক লম্বা আর জটিল তদন্তের পর অবশেষে 1994 সালের ফেব্রুয়ারি মাসে তাকে আর তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। বিচারে তার প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড হয়। তদন্তকারী এফবিআই এজেন্ট পরে বলেছিলেন এইমস তার কাজের জন্য একটুও অনুশোচনা দেখাননি। আশ্চর্য। আচ্ছা, আজকের এই লম্বা আলোচনা থেকে কিন্তু একটা বিষয় বেশ স্পষ্ট হয়ে উঠছে। কি বলুন তো? সেটা হোক অল্ড্রিক রিমসের মতো কোনো ব্যক্তির চরম নৈতিক অবক্ষয় আর লোভ, অথবা ধরুন ত্রিপুরার জেল পালানোর মতো প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর, কিংবা ভারতে ডাক্তারদের হাতের লেখার মতো একটা আপাতদৃষ্টিতে ছোট কিন্তু আসলে গুরুতর গাফিলতি, এই সবে কিন্তু বিরাট সংকট তৈরি করতে পারে। ঠিক তাই। আবার অন্যদিকে দেখুন, মার্কিন সরকারের শাটডাউনের মতো রাজনৈতিক মতানৈক্যের জেরে তৈরি হওয়া অচলাবস্থা, বা বাংলাদেশের বিসিবি নির্বাচন নিয়ে যে বিতর্ক দেখছি, এগুলো প্রাতিষ্ঠানিক সংকট। আর ফিলিপিন্সের ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। প্রত্যেকটা ঘটনার প্রভাবই কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। এবং প্রতিটা ঘটনাই, সেটা জনস্বাস্থ্য হোক, নিরাপত্তা হোক, রাজনীতি বা প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা আর সময়মতো ঠিক পদক্ষেপ নেওয়াটা কতটা জরুরি। একদম। তথ্যের অবাধ প্রবাহ আর সেই তথ্যের ভিত্তিতে চটজলদি ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই আসলে সংকট সামলাতে। এক্কেবারে ঠিক বলেছেন। আজকের এই আলোচনাগুলো শুনতে শুনতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। এই যে এত রকমের সংকট আমরা দেখলাম, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, রাজনীতিক, প্রাকৃতিক, এগুলোকে ঠিকঠাকভাবে প্রতিরোধ করতে বা অন্তত এর ক্ষতি কমাতে গেলে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত কোন দিকে? এটাই তো আসল প্রশ্ন। দায়টা কি মূলত ব্যক্তির সচেতনতা আর নৈতিকতার, নাকি প্রাতিষ্ঠানিক কাঠামো আর নিয়মকানুনকে আরও পোক্ত করার, নাকি পুরো সিস্টেম বা ব্যবস্থারই একটা আমূল সংস্কার দরকার? ফোকাসটা ঠিক কোথায় হওয়া উচিত? ভাবনার বিষয়। এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্যই রেখে যাই আমরা।